বাঙালি হওয়া যায় জন্ম দিয়ে, কিন্তু বাঙালিয়ানা বেঁচে থাকে অনুভূতিতে। 1000 কিলোমিটার দূরে থেকেও যখন ঢাকের প্রথম শব্দ কানে আসে, মনে হয় বাংলা যেন খুব দূরে নয়। যখন মায়ের চোখে প্রথম আলোর ছোঁয়া পড়ে, মনে হয় এতদিনের অপেক্ষার অবসান হলো। প্রবাসী দুর্গাপুজো, এটা এমন এক অনুভূতি যেখানে 1000 কিলোমিটার দূরে থেকেও মনে হয় বাংলা যেন ঠিক এখানেই আছে। এখানে কাশফুলের মাঠ নেই, তবুও শরতের গন্ধ আছে। এখানে গ্রামের পুকুর নেই, তবুও আছে মায়ের আগমনের অপেক্ষা। এখানে সবাই একই পরিবারের নয়, তবুও সবাই এক পরিবারের মতো। কারণ দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটা কিছু মানুষের স্বপ্ন, কিছু মানুষের নিরলস পরিশ্রম, আর হাজারো মানুষের ভালোবাসা। এটা সেই 4টে দিন যখন অপরিচিত মানুষও আপন হয়ে যায়। একটা মণ্ডপ তৈরি হয় বাঁশ, কাপড় আর আলো দিয়ে, কিন্তু একটা দুর্গাপুজো তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, পরিশ্রম আর একসঙ্গে পথ চলা দিয়ে। সেই পথ চলার কিছু না বলা গল্প, কিছু হাসি, কিছু চোখের জল আর অনেক মনের কথা নিয়েই আজ শুরু হচ্ছে সেন্সেশনের নতুন প্রয়াস, মণ্ডপের আগে মনের কথা, where every pandal has a story. নমস্কার, আমি অরিন্দম আর শুরু করছি সেন্সেশনের ক্যামেরায় এবারের পুজোর আড্ডা, যার নাম মণ্ডপের আগে মনের কথা। তো আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে পেয়েছি ব্যাঙ্গালোরের এক ঐতিহ্যবাহী পুজো অ্যাসোসিয়েশন, যার নাম জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন। আর সেখান থেকে আজকে আমাদের সঙ্গে আছেন তপনদা। তপনদা নমস্কার, আমাদের এই প্রচেষ্টায় সাড়া দিয়ে আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো তপনদা, আলোচনা শুরু করার আগে আপনার কাছে জেনে নেব যে কবে শুরু হলো এই জয়মহলের পুজো? Okay, first thank you so much for calling us. It's a great opportunity to talk to you. It's our honor. Share about our Durga Puja. Jayamahal Durga Puja Bangalore one of the oldest Durga Puja. To be honest, এটা হচ্ছে second oldest. ওকে, এটা আমাদের 72তম পুজো এবছরে। তো বুঝতেই পাচ্ছেন আমাদের জার্নিটা অনেক দিনের। তো 72 বছর পুরনো পুজো মানে আজকে আমাদের কাছে প্রচুর খোরাক হবে। আমরা জানতে পারবো 72 বছর আগে ব্যাঙ্গালোরে কীরকমভাবে দুর্গাপুজো হতো, পুরোটাই শুনে নেবো ওনার মুখ থেকে। তো প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আজকে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যারা জয়মহলের পুজো সম্পর্কে প্রথমবার জানবে, তাদের জন্য কি থাকবে? জয়মহলের পুজো কিভাবে শুরু হলো, বা এই জার্নিটা এত বছরের 72 ইয়ার্সের জার্নি, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। প্রথমেই আমি যেটা বলতে চাই যে জয়মহল পুজো ডেফিনেটলি, যেটা একটু আগেই বলেছি, যে ওয়ান অফ দি ওল্ডেস্ট দুর্গা পুজো ইন ব্যাঙ্গালোর। এটা বহুদিনের পুরনো, কিন্তু আমাদের যেটা স্বাতন্ত্র্য বা বৈশিষ্ট্য, হুইচ সেটস আস অ্যাপার্ট, সেটা হচ্ছে যে আমরা ডেফিনেটলি ট্র্যাডিশনাল। কেননা এতদিনের পুজো, আমাদের একটা সাবেকি আনা আছে, আমাদের পরিচিতিও সেইভাবে। কিছু কিছু ডিস্টিংশন আমি বলছি। প্রথম হচ্ছে, দেখুন, আমরা প্রবাবলি ব্যাঙ্গালোরের ওয়ান অফ দ্য ফিউ পুজো অ্যান্ড প্রবাবলি দি অনলি পুজো যেটা আমরা এই জায়গায় যেখানে পুজোটা করছি, লেডিস প্লাট প্রিমাইসেস, জয়মহল পার্কের অপোজিটে, সেখানে 50 বছরের ওপর ওইখানেই ওই পুজোটা হচ্ছে। আমি নিজে এই পুজোর সঙ্গে যুক্ত 83 থেকে। তার আগেও কয়েক বছর ওখানেই পুজোটা হয়েছে। আচ্ছা, আমি যতদিন ব্যাঙ্গালোরে এসেছি, আমি এটাকে অন্য কোথাও আর হতে দেখিনি। আমাদের যারা সিনিয়র, যারা অরিজিনালি পুজোটা শুরু করেছিল, এটা শুরু হয়েছিল ডিফেন্স থেকে, তারা এখন অনেকেই আর নেই, কিন্তু তখন পুজোটা ছোটোভাবে শুরু হয়েছিল। কিন্তু আস্তে আস্তে আমি যখন 83-তে এটার সঙ্গে যুক্ত হই, তখন এটা যথেষ্টই বড় পুজো। ব্যাঙ্গালোরের সেই অবস্থায় 5টা কি 6টা পুজো হতো, আজকের মতো নয় যে 100-র বেশি পুজো, এটা ছিলই না তখন। তখন 4-5টা বড় বড় পুজো ছিল, যেমন বেঙ্গলি অ্যাসোসিয়েশন ছিল, ইন্দিরানগরের পুজো ছিল, আমাদের জয়মহলের পুজো ছিল, নর্থ ব্যাঙ্গালোরের পুজো ছিল। এরমভাবে হাতে গোনা বড় পুজো, যেটা সবাই যেত আর কি, সেরকম 5-6টা। যদিও এমনি বিহারি পুজো বা ডিফেন্সে ছোট ছোট পুজো হতো, কিন্তু এই যে আজকে এত পুজো হচ্ছে, ধরুন, সেগুলো ছিল না। তার কারণও অবভিয়াস, কারণ
ব্যাঙ্গালোরের শহরটাও তখন এত বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েনি, এটা অনেক ছোট ছিল, আচ্ছা ক্লাইমেট অন্যরকম ছিল, তারপরে লোক সংখ্যা অনেক কম ছিল, এবং সবচেয়ে বড় কথা বাঙালির সংখ্যা অনেক কম ছিল। আজকে ব্যাঙ্গালোরে 13 লক্ষের ওপর বাঙালি, কিন্তু আমরা যখন মানে রাস্তায় ঘাটে চললে এখন যে কোনো জায়গায় গেলেই আমরা বাংলা কথা শুনতে পাই, কিন্তু আমাদের সময় সেটা একটা চমক, হঠাৎ রাস্তায় যদি কেউ বাংলা কথা বলে, আরে বাঙালি। তো এরকমই পরিবেশটা ছিল। আচ্ছা, তো সেই থেকে শুরু। তারপরে তো 83 থেকে আমি ঘটনাটা পরিষ্কার বলতে পারি, যেহেতু আমি এটার সঙ্গে যুক্ত ছিলাম। প্রথমবারের পুজোয় যুক্ত হয়ে খুব ভালো লেগেছিল। আর আমাদের যেটা মন অ্যাট্রাকশান ছিল সেই সময়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আচ্ছা। এমনি ঠাকুর তো হতোই, কিন্তু ডেকোরেশন বা সাজসজ্জা মোটামুটি, কিন্তু ওটার উপর ধ্যানটা অতটা ছিল না, যতটা ছিল খুব ভালো করে লোকেদের ভোগ খাওয়ানোই। আচ্ছা, তো সেটাই আমাদের প্রথম শুরু। তো এই কথা শুনতে শুনতে আমার মনে একটা যে প্রশ্ন জাগলো, আজ থেকে 72 বছর আগে বা আপনি যখন থেকে মানে জয়েন করেছেন, তখন দুর্গা প্রতিমা কি এত অ্যাভেলেবেল ছিল ব্যাঙ্গালোরে? আপনারা কিভাবে আনতেন না হলে? এই ইতিহাসটা আমি এক্স্যাক্টলি আপনাকে বলতে পারছি না। আমার মনে হয় ওই সময় তখনও আমরা কলকাতা থেকে ঠাকুর আনতাম না। ওকে। কিন্তু ঠিক কতজন কুমোর ওই সময় আসতো এবং কটা ঠাকুর হতো, সেই স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে এই মুহূর্তে নেই। আচ্ছা আচ্ছা, জয়মহল এই নামটা কিভাবে এলো? না, জয়মহলের নামটা হয়েছে, দেখুন ওই জায়গাটার নাম জয়মহল। আচ্ছা। যেমন বেশিরভাগ পুজোরই যে নাম তৈরি হয়েছে সেটা ওই জায়গার নাম। ইন্দিরানগর পুজোর নাম ইন্দিরানগর পুজো, কেননা ওটা ইন্দিরানগরে হয়। জয়মহলের পুজো তাই জয়মহলের পুজো, কারণ যেহেতু ওটা জয়মহলে হয়, এটা ওই লোকেশন বেসড, নামটা ওখান থেকেই এসছে। কিন্তু আমাদের নামটা আগে জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন ছিল না, আমরা এটাকে বলতাম জয়মহল সর্বজনীন চ্যারিটেবল সমিতি। আচ্ছা। তারপরে আমরা বছর কয়েক আগে এটাকে চেঞ্জ করি টু মেক ইট মোর মডার্ন, জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন। এটা রিসেন্ট, কিন্তু পুজোটা বহু পুরনো। ওকে। তো এই আমাদের অনুষ্ঠানের মাধ্যমে যারা আপনাদের দেখবে, তাদের জন্য এক্স্যাক্ট লোকেশনটা, মানে জয়মহলে কোন জায়গাটায় পুজোটা হয়, কিভাবে তারা ওখানে পৌঁছাবে? হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, ফানওয়ার্ল্ডটা হয়তো ব্যাঙ্গালোরের সবাই চিনবে, ওটা একটা বিখ্যাত জায়গা। ফানওয়ার্ল্ডের অপোজিটে একটা রাস্তা আছে, ডায়াগোনালি অপোজিট, ওটাকে বলে নন্দীদুর্গ রোড। আচ্ছা। নন্দীদুর্গ রোড দিয়ে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে জয়মহল পার্ক। ওকে। একটু ঢুকতে হয়। তো জয়মহল পার্কটাও মোটামুটি ওয়েল নোন, মানে ভেরি ইজি টু সার্চ ইন গুগল। কিন্তু জয়মহল পার্কের অপোজিটে একটা গ্রাউন্ড আছে, ওটাকে বলা হয় লেডিস ক্লাব গ্রাউন্ড, ওটা কর্পোরেশনের গ্রাউন্ড। আচ্ছা। ওই গ্রাউন্ডেই আমাদের পুজোটা হয়, এবং আমি যেটা বললাম 83 থেকে ওই পুজো ওইখানেই হচ্ছে। ওটা সার্চ করা খুবই ইজি, কারণ এখন পুজোর সময় জয়মহলের দুর্গাপুজো লিখলেই গুগলে লোকেশনটা এসে যায়। আচ্ছা আচ্ছা। তো এরপরে আমার যেটা জানতে ইচ্ছা করছে, সেটা এই বছরের আর তো মাত্র 100 দিনও নেই দুর্গাপুজোর, কতটা প্রস্তুতি শুরু হয়েছে জয়মহলের পুজোর? এখন ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে, পুজোর প্রিপারেশনটা অনেক দিন আগে থেকে করতে হয়। আচ্ছা। তার কারণটা এখন পুজোর সাইজটা অনেক বেড়ে গেছে, সুতরাং প্রিপারেশনটা অনেক দিন আগে থেকে লাগে অনেকগুলো কারণে। প্রথমত হচ্ছে যে বিভিন্ন ভেন্ডর ফাইনালাইজেশন করা। সেকেন্ডলি, আমরা তো রোজ মিটিং করি না, আমাদের মিটিং হয়তো ছুটির দিনে হবে, স্যাটারডে সানডেতে হবে, কারণ সবাই এখানে কর্মরত। সেক্ষেত্রে নাম্বার অফ মিটিংসটা যাতে একটু বেশি হয়, সেই জন্য আগে থেকে করলে আমরা অনেক বেশি উইকেন্ড পাই। সেই কারণেই পুজোর প্রিপারেশনটা আগে থেকে হয়, প্লাস অনেক প্ল্যানিং লাগে। প্রথম হচ্ছে কে কী পোর্টফোলিও নেবে, কী ধরনের আমরা প্রোগ্রাম করব, যদি থিম করি কী ধরনের থিম করব, ডেকোরেশন কী ধরনের হবে, প্রতিমা কী ধরনের হবে, ইনভিটেশন কার্ড কীরকম হবে, মার্কেটিং কোলাটারালগুলো কীরকম হবে, মার্কেটিং প্রেজেন্টেশনটা কীরকম হবে, ভোগের মেনু কী হবে, এরকম অনেক কিছু ডিটেলস আছে। আচ্ছা। এই ডিটেলসগুলো প্রত্যেকটা পোর্টফোলিও তাদের মতো করে তৈরি করে সেটা এই মিটিংয়ে প্রেজেন্ট করে। তারপর একটা ওয়ার্কিং কমিটি থাকে যেটা এটাকে অ্যাপ্রুভ করে, এবং ক্রমশ আমরা এই প্ল্যানটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর এক্সিকিউশনের দিকে নজর দিই। এবং একই সঙ্গে দেখুন, কালচারাল অ্যাক্টিভিটির জন্যও আমাদের আর্টিস্ট বুকিংটা অনেক আগে করতে হয়, কারণ এখন ঘটনাটা এমনই হয়ে গেছে যে বেশিরভাগ বড় পুজোই কলকাতা থেকে আর্টিস্ট এনে পুজো করে, যেটা 80s এটা খুব কম ছিল। আচ্ছা। কিন্তু তখন লোকাল আর্টিস্ট দিয়েই আমাদের পুজো হতো, যারা বাংলা গান গায়, এরকম লোকাল ব্যান্ড বা লোকাল যারা সঙ্গীত শিল্পী, বেশিরভাগ তারাই করত। আর তখনকার দিনে মানে কলকাতা থেকে আর্টিস্ট এনে করানো
খরচাটাও অনেক বেশি এবং সম্ভব ছিল না। কিন্তু এখন ইকোনমিটা চেঞ্জ হয়ে গেছে, পুজোর স্কেলটা বেড়ে গেছে, এখন অলওয়েজ মেন অ্যাট্রাকশন হচ্ছে কলকাতা থেকে কী কী আর্টিস্ট আসছে। তো এই জন্য এই সমস্ত কিছুর জন্য প্রিপারেশনগুলো অনেক আগে করতে হয়। তো এইবারের পুজোয় কি চমক থাকছে জয়মহলের তরফ থেকে? দেখুন, জয়মহলের সম্পর্কে আমি আগে কিছু বলি। আচ্ছা। এবারের পুজোর চমকের চেয়েও জয়মহলের পুজোটাকে আমি বলবো যে ইট ইজ ওয়ান অফ দি মোস্ট ইনোভেটিভ দুর্গা পুজো। কারণ আমি এই পুজোর সঙ্গে অনেক দিন অ্যাসোসিয়েটেড এবং আমি অনেকগুলো ইনোভেশনই নিজে ওতপ্রোতভাবে জড়িত এবং যুক্ত। তো আমি ওই জার্নিটা বলি, তাহলেই আপনি ওই পিকচারটা পেয়ে যাবেন যে জয়মহলে লোকে কেন আসে বা কেন আমি রিকোয়েস্ট করব লোককে জয়মহলে আসতে। আমি যখন বলছি ইনোভেশন, there is a difference between, কেউ বলে যে ক্রিয়েটিভ, আমি বলবো ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেশনস আর স্লাইটলি ডিফারেন্ট ওয়ার্ডস। ক্রিয়েটিভ কনসেপ্টটা, ইউর পারসেপশন ইজ স্লাইটলি ডিফারেন্ট। একটা ক্রিয়েটিভ আর্ট দেখলে, একটা ক্রিয়েটিভ ফিল্ম দেখলে, একটা ক্রিয়েটিভ ছবি দেখলে, কিন্তু ইনোভেশনটা বিভিন্নভাবে হতে পারে। ইনোভেশনটা শুধু ডিজাইন নয়, ডিজাইন কুড বি সামথিং এলস, বাট ইনোভেশন কুড বি এনিথিং। তুমি একটা মেনু তৈরি করবে, সেটাও ইনোভেটিভ, অথবা তুমি যে লেআউটটা করেছো সেটা ইনোভেটিভ। তো ভেরিয়াস ইনোভেশনস আর পসিবল। কিন্তু আমাদের বৈশিষ্ট্য যেটা, যে ইনোভেটিভ দুর্গাপূজা হয়েও আমরা কিন্তু ট্র্যাডিশনাল ভ্যালুটা ধরে রেখেছি। আমি এটা এক্সপ্লেন করবো। নাও লেট মি এক্সপ্লেন ফার্স্ট কাপল অফ ইনোভেটিভ অ্যাপ্রোচেস অর কাপল অফ ইনোভেটিভ ইনিশিয়েটিভ দ্যাট মেক্স আস ডিফারেন্ট। 84 সালে প্রথম চেষ্টা করেছিলাম ব্যাঙ্গালোরে কী করে কুচির কাজ করা যায়। ব্যাঙ্গালোরে তখন কুচির কাজ করা খুব ডিফিকাল্ট ছিল, কারণ লোকই ছিল না কোনো যে কাপড়ের ওপর কুচির কাজ। এখন এটা সিম্পল, কিন্তু তখন এটা ছিল না। তো 84 সালের পুজোয় আমরা এখানকার কিছু লোকাল বাঙালিকে দিয়ে আমাদের ঠাকুরের জায়গাটা কুচির কাজে করেছিলাম। আচ্ছা, সিম্পল, কিন্তু ইট ইজ ইনোভেটিভ, ইট ইজ ইউনিক। তো সেটা হচ্ছে আমার প্রথম, আমি বলবো যে একটা স্টেপ। আমরা লাকি, কারণ আমাদের ওখানকার কিছু লোকাল পিপুল আছে, দে সাপোর্টেড ইট এ লট। মানে কিছু কাপুর ফ্যামিলি আছে যারা এটাকে খুব সাপোর্ট করতো। তখন আগরওয়াল ফ্যামিলি ছিল, এরা মিলে অনেকটাই আমাদের সাপোর্ট করতো। সো দ্যাট হেল্প আস ওই ফুডের দিকে কনসেন্ট্রেট করা। আচ্ছা, আমরা প্রত্যেকবার দশমীর দিন রাতে মাংস ভাত করতাম, মানে সেটা আমি 80 সাল থেকে বলছি, এবং নট ফর মেম্বার্স, ইট ইজ ওপেন টু অল। যেমন ভোগটাও ওপেন টু অল ছিল, আমাদের ওই রাতের মাংস ভাত খাওয়াটা দশমীর দিনটাও একটা ইউনিক ফিচার ছিল, ওপেন টু অল। মানে প্রচুর লোক দশমীর দিন রাতে ভিড় করতো, মানে ইজিলি তখনকার দিনের অনুযায়ী প্রায় 300-400 লোক হয়ে যেত। মানে আমি 80-এ 300 লোক ইজ নট এ স্মল থিং। তারপরে ইনোভেশন যেগুলো আসছে আমি আপনাকে কুইকলি শর্টে বলছি। ওয়ান অফ দ্য মেন ইনোভেশন আমি বলবো জয়মহল যেটা করেছিল সেটা হচ্ছে 2004 সালে। 2004 সালে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা কী করে 50th ইয়ারটা সেলিব্রেট করবো। আমাদের সেটা জয়মহলের 50 বছর ছিল। ততদিন পর্যন্ত পুজোটা ভালোভাবেই চলেছে, কনভেনশনালি চলেছে। কিন্তু ওই বছরে আমরা একটা মেজর ইনিশিয়েটিভ নিই, যেটাকে আমি বলবো বাংলা উৎসব। বাংলা উৎসব ইজ ওয়ান অফ দি ইউনিক ইনিশিয়েটিভ টেকেন বাই এনি দুর্গা পুজো কমিটি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। ওটার কনসেপ্টটা আমি শর্টে আপনাকে বলছি। ওটা আমরা একটা 7 দিনের এক ইভেন্ট করেছিলাম, এবং ইভেন্টটা পুজোর কিছুদিন আগে করেছিলাম RBMS গ্রাউন্ডে। এবং ওই 7 দিনটায় আমাদের ফোকাসটা ছিল হাউ টু শোকেস দি কালচারাল ইন্টিগ্রেশন অফ কর্ণাটকা অ্যান্ড বেঙ্গল। আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করি, ওখান থেকে ওরা আর্টিশিয়ানস পাঠায়, ওরা একটা হিউজ প্যাভিলিয়ন করে। তারপর আমরা একটা বিশাল এক্সিবিশন করি, যাতে প্রচুর বাঙালি ব্র্যান্ড, মানে ধরুন কুকমি মশলা, এরা সব এসে পার্টিসিপেট করেছিল, হিমালয়া ছিল লোকাল ব্র্যান্ড, এরকম প্রচুর ব্র্যান্ড। আর মেন যেটা হয়েছিল ওই পুজোতে আমরা প্রচুর বাঙালি দোকান, মানে শাড়ির দোকান, গড়িয়াহাটের শাড়ির দোকান, মা বেশা, এই ধরনের বহু দোকান পেয়েছিলাম যারা এসেছিল। আর কালচারাল সাইডে আমরা একটা 7 দিনের প্রোগ্রাম করেছিলাম, যাতে অনেক বড় বড় আর্টিস্ট এসেছিল। প্রথম ইনাগারেশন করেছিলাম সৌমিত্র চ্যাটার্জিকে দিয়ে। আচ্ছা, উনি এলেন, ইনাগারেশন করলেন, কবিতা আবৃত্তি করলেন। আচ্ছা, তারপরে প্রত্যেক দিন এক একটা আমরা স্টার পারফরম্যান্স করেছি। ভূমি 2004 সালে অত্যন্ত নামী বাংলা ব্র্যান্ড। আমরা প্রথম ভূমিকে ব্যাঙ্গালোরে নিয়ে আসি বাংলা উৎসবে। উই আর দ্য ফার্স্ট ডুইং ইট। আজকে অনেকেই আনে, কিন্তু সেই সময় ওরা নতুন এবং প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপরে আমরা এনেছিলাম একটা খুব ইউনিক প্রোগ্রাম ছিল, সেটা হচ্ছে অপর্ণা সেন এবং মমতা শঙ্কর। আমরা একটা রিডার্স ফোরাম রেখেছিলাম ইন কোলাবোরেশন উইথ আনন্দবাজার গ্রুপ অফ কোর্স, যেটাতে পাবলিক অনেক কিছু ওনাকে প্রশ্ন করেছিলেন এবং খুব সুন্দরভাবে তার উত্তর দিয়েছিলেন উনি। ওনার হুইচ ইনভলভ অ্যান্ড
হার জার্নি ইন দ্য ফিল্ম ওয়ার্ল্ড। মানে শুধুই ওটা সানন্দার ওপরে ফোকাস করে করা হয়নি। তারপরে ছিল একটা মমতা শঙ্করের ড্যান্স ট্রুপ, সেটাও প্রচণ্ড হিট হয়েছিল ওই প্রোগ্রামটা। তারপরে ছিল পরের দিন ছিল লোপামুদ্রার একটা প্রোগ্রাম, ভীষণ ভালোভাবে সেটা হিট হয়েছিল। এর মধ্যেও আমরা কিছু সাহিত্যিককে, সুনীল গঙ্গোপাধ্যায় এসেছিলেন, তাকে সম্বর্ধনা জানাই স্পেশাল একটা ফোরাম করে। তো এই মিলিয়ে ওই প্রোগ্রামটা দারুণ একটা হিট প্রোগ্রাম হয়েছিল। দ্যাট রিয়েলি মেড জয়মহল ভেরি ভিজিবল টু হোল অফ বেঙ্গল, এবং আমরা প্রচণ্ড ভালো মিডিয়া কাভারেজ পেয়েছিলাম। আচ্ছা, আমার যেটা উদ্দেশ্য ছিল, আই ওয়াজ ড্রাইভিং দ্যাট ইনিশিয়েটিভ, যে দুর্গাপুজো তো সবার আলাদা আলাদা, কিন্তু এই একটা ইনিশিয়েটিভ আমরা সবাই ব্যাঙ্গালোরের সবাইকে নিয়ে করি, এবং আমি প্রত্যেকটি পুজো কমিটিতে আলাদা করে মিট করি, আমরা একটা অ্যানাউন্সমেন্ট করি, সব জায়গায় গিয়ে এটা প্রমোশন করি যে অল অফ ইউ বি এ পার্ট অফ ইট। আই এম নট আস্কিং ফাইন্যান্সিয়াল সাপোর্ট, বাট বি এ পার্ট অফ ইট। তো দেখে ফরওয়ার্ড বেঙ্গলি অ্যাসোসিয়েশন হেল্প করেছিল, সবাই। তখন নর্থ বেঙ্গালোরের পুজোটাও খুব বড় ছিল, বিখ্যাত ছিল, ওরা ছিল, ইন্দিরানগর ছিল, বিভিন্ন পুজো একসঙ্গে ছিল। তখনও করমঙ্গলার পুজো বা হোয়াইটফিল্ডের পুজো শুরু হয়নি, এটা ওই সময়কার। আমি বলবো যে 2010-এ আমরা আর একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নিয়েছিলাম, সেটা হচ্ছিল রবীন্দ্রনাথের 150 বছর পূর্তি। সেটার জন্য আমরা কম খরচে আমরা একটা এক্সিবিশন স্টল করেছিলাম। কিন্তু ইনোভেশনটা এসেছিল এইভাবে যে আমরা চাইছিলাম রবীন্দ্রনাথের অথেন্টিক জিনিসগুলো কিভাবে দেখানো যায়। লাকিলি আমরা রিসার্চ করতে করতে অ্যামং আওয়ার কন্ট্যাক্ট সাডেনলি যে আমরা ভাবছি কী করবো কীভাবে হবে, এক ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ হয়, কেজরিওয়াল। উনি ইন্ডাস্ট্রিয়াল, হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু উনি অ্যাকচুয়ালি অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে যুক্ত। আচ্ছা, ওনার বাড়িতে একটা নিজস্ব মিউজিয়াম আছে, এবং ওই মিউজিয়ামে রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা প্রচুর ম্যানুস্ক্রিপ্ট আছে, চিঠি, পত্র, গল্প, গান, মানে ছবি, অ্যাকচুয়াল অরিজিনাল। তো উনি এই ইনিশিয়েটিভটাকে তখন বলে সাপোর্ট করব। তখন আমরা ওই সমস্ত জিনিসগুলো নিয়ে এসে তারপরে ওটাকে রেপ্লিকেট করে একটা পুরো স্টল তৈরি করি, এবং ওই জিনিসটা খুব সাকসেসফুল হয়েছিল। এবং আমি আর একটা বলছি, ওই সময় আর একটা দুটো ইন্টারেস্টিং জিনিস আমরা করেছিলাম। তখন আগে একবার স্টপ করাবো, মানে এই রবীন্দ্রনাথের কথা শুনে যেহেতু ওইখানকার ছেলে, আমার পুরো গুজবাম্পস দিচ্ছে। আমি নিজের মানে ইমোশনটা কীভাবে যে আমি চেপে রেখেছি আমি নিজেও জানি না। মানে এই সমস্ত ইনিশিয়েটিভগুলো সত্যি, মানে এই প্রোগ্রামের মাধ্যমে এত কিছু জানতে পারছি, খুব ভালো লাগে। আবার ওভার টু ইউ। আমরা মুক্তাঙ্গন বলে একটা কনসেপ্ট সেবারে ইন্ট্রোডিউস করি না। মুক্তাঙ্গনটা আপনারা মানে যারা, আমরা 70s কলকাতায় মানুষ, সুতরাং মুক্তাঙ্গন অ্যাকচুয়ালি কলকাতায় শুরু হয়েছিল ওই 70 দশকে। ওটা ময়দানে একটা মানে জাস্ট কিচ্ছু ছিল না, যাতে আপনারা একটা অ্যামেচার আর্টিস্ট এসে গান করতে পারে, নাচ করতে পারে, বা গিটার বাজাতে পারে, যা কিছু সে করতে পারে। ওইটা খুব পিক আপ করে গিয়েছিল কলকাতায়। ওই কনসেপ্টটা যে অ্যামেচার আর্টিস্ট যারা হয়তো এখনও প্রফেশনাল লেভেলে আসেনি, বা তাদেরকে পয়সা দিয়ে কেউ বুক করে না, কিন্তু তারা ট্যালেন্টেড, দে ওয়ান্টেড টু শোকেস দেয়ার ট্যালেন্টস, তাদেরকে আমরা ওই একটা প্ল্যাটফর্ম কনসেপ্ট করি যে মুক্তাঙ্গন, এখানে প্লিজ পার্টিসিপেট করে তোমরা গান করো বা নাচ, আমরা কোনো রেস্ট্রিকশন দিই না, তোমার যে ক্রিয়েটিভ ফর্মটা সেটা তুমি এক্সপ্রেস করো। অ্যান্ড দ্যাট ওয়াজ এ হিট, কারণ প্রচুর এরম অ্যামেচার সিঙ্গার, তারপর যারা ভালো কবিতা বলে বা ভালো নাচে, তারা সবাই এসে ওটাতে পার্টিসিপেট করে। এটা কি শুধু বাঙালি এরকমই ছিল? না, আমরা দেখুন, আমাদের পুজোটা কখনোই এরম আমরা বলি না যে ইটস মিন্ট ফর বেঙ্গলিজ অ্যালোন, উই অ্যালাউ ইট ফর এভরিবডি। আমাদের ওখানে যে চিলড্রেন কম্পিটিশনগুলো সকালে হয়, তাতে বাঙালি অবাঙালি দু ধরনের বাচ্চারাই পার্টিসিপেট করে। আচ্ছা, সিমিলারলি মুক্তাঙ্গনও কোনো রেস্ট্রিকশন ছিল না, এটা বাঙালি। তো মুক্তাঙ্গন হচ্ছে সেকেন্ড ইনিশিয়েটিভ ইন 2010 অ্যাজ এ পার্ট অফ Rabindranath Tagore 150th birthday celebration. And the third initiative, মানে third interesting thing was we created a restaurant. আমার এক বন্ধু আছে রাজা সিংহ, সে এটা করেছিল। রেস্টুরেন্টের নাম ওয়ান্স আপন এ টাইম, কিন্তু ইউনিকনেসটা হচ্ছে ওটাতেও রিসার্চ করে অরিজিনাল ঠাকুরবাড়ির রান্না ওইখানে দেওয়া হয়েছিল। মানে ঠাকুরবাড়িতে মাংস যেভাবে হয় তখনকার দিনের, দ্যাট ওয়াজ এ সুপার হিট।
মানে ও বেশি দিন ওটা কন্টিনিউ করেনি, 2-3 বছর আমাদের ওখানে দিয়েছিল। তারপরেও আমরা বহু লোক এসে জিজ্ঞেস করেছে যে, কারণ দ্যাট ওয়াজ নট হিজ বিজনেস, সো হি ডিডন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। ওটা শুধু ওই পুজো উপলক্ষে না, ওর কোনো আলাদা রেস্টুরেন্ট ছিল না, ওটা শুধু আমাদের ওখানে হতো। তো এইভাবেই আমরা ইনোভেশনটা বিভিন্ন দিকে করেছি। দ্যাটস হোয়াই আই উইল কল ইট দ্যাট মোর দ্যান ক্রিয়েটিভিটি উই আর ইনোভেটিভ ইন ভেরিয়াস ওয়েজ। তারপরে নেক্সট মেজর ইনোভেশন যেটা আমরা করি সেটা 2014 আমরা ফার্স্ট টু ব্রিং এ থিম কনসেপ্ট ইন ব্যাঙ্গালোর। তার আগে ব্যাঙ্গালোরে থিম পুজো কেউ করেনি না, স্ট্যান্ডার্ড মানে এমনি ঠাকুর আসতো, প্যান্ডেল হতো, খাওয়া হতো, গান বাজনা হতো, ভালো ভালো আর্টিস্ট আসতো, সবই হতো, কিন্তু থিমের কনসেপ্ট জয়মহল প্রথম টু ব্রিং ইট। 2014-এ আমরা কলকাতা আর্ট কলেজের ছেলেরা এটা করেছিল, করে একটা কনসেপ্ট করি পিরামিড। ওই পিরামিডের কনসেপ্টটা এখনও আমি আপনাকে ছবি পাঠাতে পারি, আমাদের অনেক ছবি আছে। তাতে কি করা হয়েছিল দেখুন, ওতে পিরামিডের তো পুরো স্ট্রাকচারটা করা হয়েছিল এবং ভেতরে যেমন মামি এবং পিরামিডের যে বিভিন্ন চরিত্র ওর ভেতরে যে থাকে সেইগুলোকে করা হয়েছিল। এবং একটা ইনোভেটিভ থিং ওখানে ছিল যে ওই সময় যদি ইজিপশিয়ানরা দুর্গাপুজো সেলিব্রেট করে ওরা কীভাবে করবে, পুরো আর্টিস্টরা ওইটা স্ট্রাকচার করেছিল, মানে ইজিপশিয়ান স্টাইলে দুর্গাপুজো এবং সেই পুজোটা। যদিও আমরা ওই ঠাকুরটাকে পুজো করিনি, কারণ দ্যাট ওয়াজ এ পার্ট অফ দ্য থিম প্যাভিলিয়ন। আমরা কনভেনশনাল ঠাকুরকেই পুজো করেছি, কারণ পুরোহিত তো অ্যাকসেপ্ট করবে সেভাবে, কিন্তু ওইভাবে ওটা আমাদের প্রথম এবং খুব হিট হয়েছিল। টাইমস অফ ইন্ডিয়া খুব ভালোভাবে কাভার করেছিল, মিডিয়া ওটা খুব কাভার করেছিল, অ্যান্ড ওইটা আমাদের থিম পুজোর যাত্রা শুরু। তারপরের বার করেছিলাম বিবেকানন্দ, কারণ সেটা ছিল বিবেকানন্দের বার্থ 150th সেলিব্রেশন। তারপরে আমরা করি লাস্ট ইয়ারেও আপনাদের কিছু একটা আমি শুনেছিলাম, এক্স্যাক্টলি মনে পড়ছে না। গত বছরে আমাদের থিম ছিল হারিয়ে যাওয়া ছেলেবেলা, একদম, হ্যাঁ এবার আমার মনে পড়ছে, দ্যাট ওয়াজ কোয়াইট এ হিট থিম। তার আগের বার একটা অন্য রকমের থিম করেছিলাম, সেটা হচ্ছে যে পুজো সামগ্রী দিয়ে একটা ডিজাইন কী করে করা যায়, মানে ধরুন পাখা, গামছা, কুলো, এই সমস্ত ডিজাইনটা করা হয় ইনোভেটিভভাবে এই জিনিসগুলো দিয়ে। তো এইগুলো কি এই কমিটি মেম্বারদের মধ্যেই ডিসাইড হয় নাকি? হ্যাঁ, মেনলি দেখুন আমরা কি করি, মানে টু গ্রেট এক্সটেন্ট আই ড্রাইভ দি থিম, মানে থিমের সঙ্গে আমি বরাবর যুক্ত। তা আমরা লোক আনি কলকাতা থেকে, কিন্তু আগে আমরা সেটা গ্রাউন্ড ওয়ার্ক করি। এখন এই হিসেবে বলতে গেলে থিমের কাজটার প্ল্যানিংটা শুরু হয় 6-7 মাস আগে। এবং গত বছরে 2025-এর হারিয়ে যাওয়া ছেলেবেলার কনসেপ্টটা আমি শুরু করেছিলাম নভেম্বরে, মানে প্রায় 1 বছর আগে। কারণ প্রথমে আমরা অনেকগুলো থিম নিই, ডিসকাস করি যে কী ধরনের থিম নেব, তারপরে একটা সিলেক্ট করা হয়। তারপরে যেটা এলো সেটা একটু অন্য ধরনের, জঙ্গল বুক। জঙ্গল বুকটা যখন করা হলো ওই মুগলি দিয়ে, এবং ভেতরে ওই বাঘ, ভাল্লুক, হরিণ, মানে বাচ্চারা ওখান থেকে বেরোতে চাইতো না, এরকম একটা এনভায়রনমেন্ট করা হয়েছিল। তো সেই হিসেবে আমাদের মেইন অ্যাট্রাকশনটা হচ্ছে আমরা প্রত্যেক বছর কিছু না কিছু নতুন থিম দিয়ে করি। হ্যাঁ, 2018-এ আমাদের আর একটা ইনিশিয়েটিভ হয় প্রবাবলি, অ্যান্ড আই থিঙ্ক আই এম রাইট, যে উই আর দ্য ফার্স্ট টু ডু দ্যাট, থিম সং ইন্ট্রোডিউস করা। আচ্ছা। ঢাকে কাঠি পড়তেই এবার 64তে পা দিল জয়মহলের বারোয়ারি পুজো। বেঙ্গালুরুর বাঙালির সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক মিলন মেলা আর পুজোর আঙ্গিনা। এবারের মণ্ডপ সজ্জা মহাকাশ আর দূর গ্যালাক্সির এলিয়েন অতিথিদের নিয়ে। ভিড় এড়াতে দর্শকদের জন্য সারা রাত খোলা থাকছে জয়মহল পুজোর অঙ্গন। এসো স্পিলবার্গের ইতি, এসো কোই মিল গয়া জাদু, এসো গান কবিতার উৎসব সুশোভনু। কিশোর কিশোরী আন্টি ও মেশো, ভানের চা থেকে কফি এসপ্রেসো, রোল থেকে ঝোল কিনা পাবে এসো, শিশু কোলে দিদা দাদু। জয়মহলের মাহলই হলো আপনজনের, এখানে কেউ নয় বহিরাগত। এই পুজো আমার, আপনার, তোমার, তোদের সবার। এবারে নতুন ট্যালেন্ট হান্ট, আর থাকছে প্রতিবারের মতো নবমীর সারা রাত ধরে
ম্যাটেক স্কোয়ারের সারিয়াল আবহ। গান বেজে ওঠে আনন্দ কোলাহলে, এবারে পূজায় আসছো জয় মহলে, এবারে পূজায় আসছো জয় মহলে। ওইটা আমাদের প্রথম থিম সং, আচ্ছা। যেটা ব্যাঙ্গালোরে প্রথম একটা পুজো থিম সং করে, মানে রীতিমতো খেটে ওটার লেখা হয়। আমার এক বন্ধু ছিল রঞ্জন ঘোষাল, ওকে। তো রঞ্জন ঘোষাল ওটা লিখেছিল, তারপরে আমরা ওটাকে সুর দেয়া হয়, মানে লোকালি কম্পোজ, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ইনোভেটিভ থিং আই উড সে ইন 2018। এই তো তোমরাও যদি কেউ ইন্টারেস্টেড থাকো, আমি তপনদার কাছ থেকে লিঙ্কটা নিয়ে অবশ্যই ডেসক্রিপশনে শেয়ার করে দেবো, যেখান থেকে ব্যাঙ্গালোরের প্রথম থিম সং তোমরা কিন্তু শুনতে পেয়ে যাবে, যেটা ছিল জয়মহল পুজো কমিটি। তো এইটাই হচ্ছে জয়মহলের জার্নি। আচ্ছা। তো আপনার যে প্রশ্ন যে জয়মহল কেন আসবেন, আমি বলবো ডেফিনেটলি জয়মহলে আসবেন, কারণ এটা একটু অন্য ধরনের পুজো, সাবেকি পুজো, কিন্তু উই অলওয়েজ বিলিভ ইন নিউ এজ থিঙ্কিং, কিছু না কিছু নতুন আমরা সবসময় করতে চাই, তো এইভাবেই এগোচ্ছি। ওকে, তো এইবারের চমক সম্পর্কে এইবারের চমক দেখুন, এখনই ইট ইজ টু আর্লি টু সে আচ্ছা। এনিথিং, আমরা একটা প্ল্যানিং স্টেজে আছি, সো দ্যাট ইজ হোয়াই আই এম নট আচ্ছা। কিন টু শেয়ার এনিথিং, কারণ এটা এখন একটু ফান্ডামেন্টাল স্টেজে আছে, যে আমি বলবো এখনো আমরা একটু নার্চার করছি। ওকে, ওকে। উই মে চেঞ্জ, উই মে ডু সামথিং এলস, বাট দিস ইয়ার উই মাইট বি লিটল different, or maybe we'll more going to traditional pujo than giving lot of glamour আচ্ছা, to theme, যেটা আমরা কনস্ট্যান্টলি করি, কারণ ইট বিকামস এ হিউজ অ্যাফেয়ার। বুঝতে পেরেছি। তো জয়মহলে এইবার কি চমক থাকছে সেটা জানতে হলে পুজো 4 দিন যেতে হবে জয়মহলের পুজো দেখতে। আচ্ছা, তো দুর্গা পুজো তো ওই 4টে দিনের পুজো, এছাড়া জয়মহল সারা বছর ধরে মানে আর কিছু কি আমরা করি? আমি বলবো না যে আমরা ভেরি অ্যাক্টিভ, বাট উই ডু। আমরা যেমন অনেকগুলো এই চ্যারিটেবল ট্রাস্টকে সাপোর্ট করি, যেমন যারা ডিসেবল তাদেরকে হুইল চেয়ার দেয়া, তারপর সারদা মাঠের চিলড্রেনদের জন্য আমরা একটা স্পেশাল প্রোগ্রাম করি, সেটা পুজোর মধ্যেও করি, ওদেরকে একটা এরম ইয়েতে ছবি আঁকা প্রতিযোগিতায় দেয়া হয়, কিন্তু প্রত্যেককেই আমরা ভালোভাবে প্রাইজ দিই। উই ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, সেজন্য যেখানে সম্ভব আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করে ওকে জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই প্রোগ্রামের মাধ্যমে যদি কেউ জয়মহলের সঙ্গে মানে জয়মহলের মেম্বার হতে চায়, তাদেরকে কি করতে হবে? আচ্ছা, খুব সিম্পল। আমি আপনাকে, আমাদের শর্মিলা আছে যে মেম্বার কমিটিটাকে ড্রাইভ করে, আচ্ছা, তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। ওকে, আর এই ওয়েবসাইটেও যদি এক লাইন লিখে দেওয়া হয়, পিপল উইল ইমিডিয়েটলি গেট ইন টাচ। ইনফ্যাক্ট উই ওয়ান্ট মোর পিপল টু কাম ফরওয়ার্ড অ্যান্ড বি এ পার্ট অফ আওয়ার পুজো। আমরা চাই যে নতুন মেম্বার আসুক, তারা এই ইনোভেটিভ পুজোটার মধ্যে যুক্ত হোক, এবং তারা তাদের ইনোভেশনটা এক্সপ্রেস করার সুযোগ পাক অ্যান্ড টেক আওয়ার পুজো ফরওয়ার্ড। তো আমাদের এই ভিডিও যারা যারা দেখছো, তারা যদি জয়মহলের সঙ্গে যুক্ত হতে চাও, তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে এখানে তোমরা যোগাযোগ করে ওনাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে মেম্বারশিপের জন্য কথা বলে নিতে পারবে। যারা নন সদস্য আর কি, তাদের জন্য কি কিছু স্পেশাল ইয়ে থাকে? যেমন আপনি প্রথমে বললেন যে প্রথমে ওই দশমীর দিনে সবার জন্য মাংস ভাত করা হতো, তো পুজো 4 দিনে এই ধরনের তাদের জন্য কি কোনো ভোগের ব্যবস্থা? প্রথম আমি বলছি, দেখুন, আমাদের পুজোটা প্রবাবলি ওয়ান অফ দ্য ফিউ পুজো যেখানে আমরা মেম্বার অনলি কিচ্ছু করি না। ওকে, আমরা যখন পুজোটা করি না, এটা সার্বজনীন আচ্ছা, একদম, মানে আমাদের ভোগও সবার জন্যে, ওকে, আমাদের আগে যেটা মাংস ভাত হতো সেটাও সবার জন্যে, এবং খাওয়া দাওয়া সবসময়ই সবার জন্যে, কালচারাল প্রোগ্রাম সবাই অ্যাটেন্ড করতে পারে, এরকম কোনো প্রেফারেন্স নেই। আমরা কখনো এরমভাবে একটা ব্লকেজ করি না যে এই জায়গাটা শুধু মেম্বার্স অনলি। মানে আমাদের যেখানে ভোগ ডিস্ট্রিবিউশন হয়, এক একটা ব্যাচে প্রায় 350 লোক খায়, আমাদের মিনিমাম 5খানা ব্যাচ হয়, মানে 1টা থেকে শুরু করি 5টা পর্যন্ত চলে, এবং অর্গানাইজার মানে আমরা সবাই খেতে পাই লাস্ট ব্যাচে, কারণ ন্যাচারালি তো ওইরকমই অবস্থা। তো এটা সব কিছুই সবার জন্য। আজকে তো আপনি যেমনটা বললেন যে 72 বছরের পুজো, এমন কোনো ঘটনার যেটা মনে পড়লে এখনো আবেগপ্রবণ হয়ে পড়ে? দেখুন, 72 বছরের পুজোয় অনেকে ছোট ছোট ঘটনা জড়িয়ে আছে, মানে সেগুলো সবই, যেমন ধরুন 1984 সালে আমাদের একবার দু একটা ঘটনা বলছি আমি, জাস্ট কয়েকটা
তখন এন ব্যানার্জি এক বাঙালি ভদ্রলোক ব্যাঙ্গালোরের গভর্নর হয়ে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, তো উনি মানে বাঙালি হিসেবে বাঙালিয়ানাটা ওনার মধ্যে খুব ভালোভাবে ছিল এবং উনি পুজোয় আসতেন। তা আমাদের পুজোয় তো আসতেনই। তো আমার পরিষ্কার মনে আছে যে 84 সালে উনি একবার এলেন এবং এসে মানে উনি ভীষণ লম্বা, আমি চেষ্টা করছি এরম ওনার সঙ্গে বড় বড় সিকিউরিটি আছে ছাতা ধরে ওনাকে রক্ষা করতে যাতে বৃষ্টির জলটা মাথায় না পড়ে। তা উনি এলেন আমাদের সঙ্গে। তো ঠাকুরের কাছে এসে উনি বললেন আমি প্রণাম করব এবং প্রণাম করতে গেলেন সাষ্টাঙ্গ হয়ে, কারণ ওনার তখন যথেষ্ট বয়স হয়েছিল, উনি উঠতেই পাচ্ছেন না। প্রণামটা করে তারপর তো আমরা খুব একটু ইয়ে হয়ে পড়েছিলাম, যাই হোক সিকিউরিটিরা এসে ধরে নিয়ে গেল। তো এরকম অনেক সেলিব্রিটি আমাদের ওখানে তখন আসতো, কেউ না কেউ। মানে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এক ভদ্রলোক ডক্টর খনিশ নাগ, এখন উনি আর নেই। উনি কলকাতা সার্কেলের খুব কানেক্টেড ছিলেন। ওনার মানে সৌমিত্র চ্যাটার্জি ওনার খুব বন্ধু ছিল। মানে আমরা যখন বাংলা উৎসবের ইনাগ্রেশনটা করেছি, হি জাস্ট কল্ড হিম। বসন্ত চৌধুরী, এরকম বহু ফিল্ম স্টার, ভূপেন হাজারিকা, এই সব সার্কেলটা ওনার খুব কাছের লোক। এই জন্যে এরকম অনেক সেলিব্রিটি মানে রাইটার, সিঙ্গার, অ্যাক্টর হ্যাভ ভিজিটেড আওয়ার পূজা অ্যাট ভেরিয়াস পয়েন্ট অফ টাইম। এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে। ঘটনা তো অনেকই আছে। দেখুন, আমরা যেমন এই থিম সংটা করতে গেলাম তখনও অনেক কিছু মনে পড়ে ওই সময়। যে আমরা প্রথমে চেয়েছিলাম যে আমি রঞ্জন ঘোষালের কথা বলছিলাম, ও ই ওয়াজ ভেরি ক্লোজ টু অনুপম রায়, কারণ অনুপম রায় ব্যাঙ্গালোর থেকে উঠে একজন ভালো সিঙ্গার হয় এবং এক সময় রঞ্জনের বাড়িতে রেগুলার আড্ডা, গান লেখালেখি এসব হতো। তো আমরা তখন অনুপম রায়কে রিকোয়েস্ট করেছিলাম যে ও আমার জন্য থিম সংটা যদি compose করে দেয়। But somehow, by that time he was a commercial artist, so he didn't want to do it freely and we could not afford his rent. তো তখন আমরা ইনিশিয়েটিভটা চেঞ্জ করে একদম অন্যভাবে ভেবে নিজেরাই লিখে নিজেরাই কম্পোজ করে একটা হিট করি। তো আপনি তো একদম ওতপ্রোতভাবে জড়িত। লোকালদের সাপোর্ট কতটা পাওয়া যায় বা কতটা ম্যাটার করে একটা পুজো দাঁড় করাতে? আপনাকে লোকালদের সাপোর্ট পেতে গেলে প্রথমেই ইট হ্যাজ টু স্টার্ট উইথ ইউ, মানে ইউ হ্যাভ টু রিচ আউট। একদমই। দেখো, আমরা যেটা চেষ্টা করি, আমরা ওইখানের ওই জয়মহলে, কারণ আমাদের ওটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, লেডিস ক্লাব গ্রাউন্ডটা, ওখানের আমরা সব কাছাকাছি বাড়ির লোকদেরকে ইনভাইট করি দ্যাট প্লিজ বি এ পার্ট অফ আওয়ার পুজো। আমরা যারা অনেকেই বাড়িতে ভোগ আসতে চায় না বা ভোগ খেতে চায় বাড়িতে, উই মেক অ্যারেঞ্জমেন্ট টু ডেলিভার ইট টু দেয়ার হোম। আমরা সেই ইনিশিয়েটিভটা নিই। আমরা অলওয়েজ চেষ্টা করি যে লোকালরা আমাদের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হোক। আমরা নবমীর দিনে যে প্রোগ্রামগুলো করি সেটা অবাঙালিদের কথা ভেবেই, মানে আমরা বাংলা প্রোগ্রাম সেদিন কম রাখি, হিন্দি প্রোগ্রাম, অন্যান্য ভাষাভাষী প্রোগ্রাম বা ডান্ডিয়া নাচ যেটাই করি সেটা লোকালদের নিয়ে আমাদের ইনিশিয়েটিভটাই। তারপরে আমরা এখন আমাদের ধুনুচি নাচটাও খুব মানে বিখ্যাত হয়ে গেছে, প্রচুর লোক পার্টিসিপেট করে। এই জন্যে যে উই অ্যালাউ পাবলিক টু কাম অ্যান্ড ড্যান্স। তো ওখানেও আমি দেখেছি যে প্রচুর অবাঙালি এসে আমাদের ধুনুচি নাচে পার্টিসিপেট করে। তো এই কথা বলতে বলতে একটা কোশ্চেন আমার মাথায় হঠাৎ এলো যে এখন তো আমরা জানি যে দুর্গা পুজোয় দশমী মানে বিসর্জনে সবাই আলসুর লেকের ওইখানে যায়। তো এটা কি মানে একদম প্রথম থেকেই? হ্যাঁ, এটা আলসুর লেক প্রথম থেকেই। তবে এখন তো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, যেমন যায় সন্দীপ, সৌরভ, বিবিএস থেকে ওরা চেষ্টা করছে এবং গতবারে বোধহয় পারমিশন পেয়েছিল, যাতে, কারণ এতগুলো পুজো হয়ে গেছে না, এখন ভাসানটা একটা জায়গায় হলে অনেক টাইম, মানে আপনার লরি প্রায় 5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমরা সেটা মানে সাক্ষী। আমরা এর আগের বছর যখন গেছিলাম প্রায় 4-5 ঘন্টা দাঁড়ানোর পরে তারপর বিসর্জন হয়। একদম, এটা এই জন্য আমরা এখন চেষ্টা করছি, মানে আই এম কানেক্টেড উইথ মেনি আদার গ্রুপ ওভারঅল বিয়ন্ড জয়মহল। তো ওখান থেকে আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্টকে বলে পারমিশন নেওয়া। গতবারে পারমিশন পাওয়া গিয়েছিল যে ওটাকে সেগ্রিগেট করে দেয়া, যেগুলো কাছাকাছির পুজো তাদের আলসুরে আসার দরকার নেই, মানে ওই এরিকায় এখানে একটা লেক আছে এইখানে যাতে ওটা দেওয়া যায়, কিন্তু গভর্নমেন্ট হ্যাজ টু সাপোর্ট ইট। 83 বা 84-এ আমরা যখন করতাম এটা অনেক সোজা ছিল, আমরা যেতাম 1-2 ঘন্টার মধ্যে ভাসান হয়ে আমরা সবাই ফিরে আসতাম। কিন্তু এখন মানে সমস্যাটা অনেক বেশি জটিল। চলে এসেছি প্রায় একদম এই সেগমেন্টের 1-2 মানে শেষ 1-2 কোয়েশ্চেনে। তো তপনদার কাছে জেনে নেবো যে আমাদের এই ইনিশিয়েটিভ যে সেন্সেশন চাইছে যে মণ্ডপে আগে মনের কথা, মানে একটা পুজো দাঁড় করাতে তার পিছনে কত মানুষের মাথার ঘাম পায়ে পড়ে সেইটা উঠে আসে না।
সেই চেষ্টা থেকে আমাদের এই পডকাস্টের মানে চিন্তাধারাটা শুরু। তো এইটা সম্পর্কে কি বলবেন? ফার্স্ট ডেফিনেটলি ইটস এ গুড ইনিশিয়েটিভ, মানে নিশ্চয়ই এটা ইনোভেটিভ ইনিশিয়েটিভ যে মণ্ডরোগের আগে কি হয় এই স্টোরিটা জানা। আর প্রবাসী বাঙালিদের মধ্যে কি হয় দেখুন, যে আমরা চাই যে আমাদের কথাটা সবাই শুনুক, সুতরাং চ্যানেল লাইক ইয়োর্স would help us reaching more people in Bangalore, and not necessarily Bangalore because it will be out of Bangalore also, কিন্তু আমাদের কাছে যেটা ইম্পর্ট্যান্ট যে ব্যাঙ্গালোরের বাঙালিরা যদি আমাদের পুজো সম্পর্কে জানতে পারে আপনাদের চ্যানেলের মাধ্যমে, এটা আমাদের পক্ষে ন্যাচারালি ইট ইজ সামথিং ওয়েলকাম। আমরা ডেফিনেটলি এতে উপকৃত হব, অনেক লোক আসবে, তারা আমাদের পুজো দেখবে, তাদের ভালো লাগবে, ডেফিনেটলি সেই পয়েন্ট অফ ভিউ থেকে ইটস এ গুড ইনিশিয়েটিভ। তো শেষ প্রশ্ন দর্শকদের উদ্দেশ্যে, জয়মহলের তরফ থেকে আপনি কি বলবেন? আমি তো ডেফিনেটলি বলবো যে জয়মহলের পুজো আপনারা অবশ্যই দেখবেন, কারণ এটা ব্যাঙ্গালোরের একটা ইউনিক পুজো, ট্র্যাডিশনাল পুজো, এবং এতে সবসময় কিছু না কিছু ইনোভেশন বা চমক লেগেই থাকে। আমাদের ফুড কোর্টটাও খুব পরিচিত, মানে বহু লোক অন্য পুজো থেকে আমাদের ফুড কোর্টে শুধু খেতে আসে। হ্যাঁ, কারণ বাঙালিদের তো আপনি জানেন মানে খাওয়াটা একটা বড় ব্যাপার। আমাদের ফুড কোর্টে প্রচুর ভ্যারাইটি থাকে, বিভিন্ন ধরনের স্টল থাকে, এবং আমি তো উদাহরণ দিয়েছিলাম ওয়ান্স আপন আ টাইমের, যেটা ঠাকুরবাড়ির রান্না দিত। এরকম কিছু না কিছু ইনোভেটিভ রেস্টুরেন্ট আমাদের ওখানে সবসময় থাকে। তো এই ফিডব্যাকটা আমিও রাখলাম, এবার চেষ্টা করব অবশ্যই একবার জয়মহলের পুজো তো দেখতেই হবে, আর তার সাথে জয়মহলে গিয়ে ফুড কোর্টে গিয়ে একবার খেয়ে দেখতে হবে, খাওয়া একদম তাই। আচ্ছা, তো এই সেগমেন্টে এই অবধি, আর এর পরে যেটা আসবো সেটা হচ্ছে গিয়ে জয়মহলের তপনদার সাথে একটা র্যাপিড ফায়ার। সেখানে থাকবে বেশ কিছু মানে ইন্টারেস্টিং কোয়েশ্চেন, একদম ফটাফট আনসার নেবো, তাতে বুঝতে পারবো তপনদা কি ভাবছেন। তো আরও একবার ফিরে এলাম এই পডকাস্টের মোস্ট ইন্টারেস্টিং পার্ট নিয়ে, যেটা হচ্ছে গিয়ে র্যাপিড ফায়ার। পুজোয় জয়মহলের সব থেকে বড় ইউএসপিটা কি? ইনোভেটিভ দুর্গাপূজা, আচ্ছা, বাট ট্র্যাডিশনাল ভ্যালুজ। তো পুজো 4 দিন খিচুড়ি না বিরিয়ানি? খিচুড়ি অলওয়েজ। পুজোতে বিরিয়ানি ভোগে চলে না। একদম। এরপরে যদি আমি জিজ্ঞেস করি ইলিশ না চিংড়ি? এটা অবশ্য মানে ব্যক্তিগতভাবে বিভিন্ন লোকের চয়েস। আপনাকে জিজ্ঞেস করছি। আমি চিংড়িটাই বেশি প্রেফার করি, কিন্তু অনেকেই বলবে ইলিশ, এটা আমি জানি। একদম। তাহলে এই কথা থেকে আসি, ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি ঘটি, তো আমি মোহনবাগান। একদম। উত্তম কুমার না সৌমিত্র? উত্তম কুমার। এরপরে আসি নেক্সট কোশ্চেন, পুজো শেষ হলে সব থেকে প্রথম কে বলে চলো পিকনিক করে আসি? ছোটরা। পুজোতে কমিটি মেম্বারদের মধ্যে এমন কেউ আছে যে সব থেকে বেশি সেলফি তোলে? অবশ্যই, একজন নয়, অনেকেই। আচ্ছা। কারণ এখন ইয়াঙ্গার জেনারেশনের সেলফি তোলাটা একটা আই উড সে ইটস হ্যাবিট। একদমই। পুজো 4 দিনে সব থেকে কোন কোয়েশ্চেনটা বেশি শুনতে হয়? ভিড় কি করে ভালোভাবে সামলাবো। ক্রাউড ম্যানেজমেন্ট। ক্রাউড ম্যানেজমেন্ট। পুজোর আগে তো আপনাদের প্রচুর মিটিং হয়, এমন কেউ আছে যার হাতে মাইক একবার গেলে আর সে চট করে ছাড়তে চায় না? আছে, কেউ কেউ, সবাই না। আচ্ছা, অনেককেই বারবার বলতে হয় যে বলো কিছু বলো। আচ্ছা। আবার অনেকে মাইক পেলে অনেক বলতেই ভালোবাসে, এটা স্বভাব এরকম। তো এই ছিল আমাদের র্যাপিড ফায়ার, বাট শেষ করার আগে প্রেসিডেন্ট অফ জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন তপনদার হাতে তুলে দেবো কিছু গিফট, যেগুলো আমাদের স্পন্সররা দিচ্ছেন। তো প্রথমেই নিকেতানি বুটিকের তরফ থেকে নিকেতানি বুটিক দিচ্ছে একটা শাড়ি, যেটা নিকেতানি বুটিক যেটা বলে যে এইবার পুজোয় মায়ের জন্য একটা শাড়ি, সেখানে আপনারা ইউজ করবেন। আর আপনাদের অ্যাসোসিয়েশনের 10 জনের জন্য থাকছে কুপন, এটা নিকেতানি বুটিকে 10%-এর একটা কুপন আছে। এরপর থাকছে ফুড ফান বেঙ্গলি অ্যাপের তরফ থেকে একটা গুডিজ ব্যাগ, এটা আপনার জন্য। আর লাস্টলি ক্যালকাটা সল্ট, এটা আপনার। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মানে ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ একদম, টকিং অ্যাবাউট আওয়ার দুর্গা পূজা। আর আমারও খুব ভালো লাগলো, মানে এত দিনের পুরনো সমস্ত এক্সপিরিয়েন্স উনি আমাদের সাথে এত ভালোভাবে শেয়ার করলেন, যেগুলো আমাদের পক্ষে কোনোদিনই সম্ভব ছিল না ওগুলো জানার। বাট এই একটা প্রোগ্রামের মাধ্যমে আমরা সমস্ত কিছু জানতে পারছি, যেটাতে আমরাও কিন্তু অনেক ফরচুনেট মনে করছি আমাদের। থ্যাংক ইউ তপনদা, এতটা দূর থেকে আসার জন্য। নিশ্চয়ই, থ্যাংক ইউ।